আমেরিকান তাবেদারি পজিশনটা বাংলাদেশের উপরে চলে আসছে। প্রথমে কি একটা মূলাঝোলায় এটা বোঝানোর চেষ্টা করলো যে না, যদি এই সরকার আমলে আমরা অনেক লাভ করতে পারি তো করবো। আমরা লাভ কি দেখলাম? অনেকগুলো সংস্কারের মধ্যে সংবিধান সংস্কার কমিটি, আর যেটা তো জেনুইন করার কথা ছিল তো করে নাই। আমাদের সামনে গণতন্ত্রের পথে হাঁটার আর কি অল্টারনেট ছিল? ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে তার অবস্থান ওইখানে যুক্তি দিয়ে বলেছেন। যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সময় তাদের দন্যতার কারণেই তো আজকে এই সাম্প্রদায়িক অপশক্তি তারা সুযোগগুলো পেয়ে গেল। মামলার নামে যে হজবরলা, গণহানে মামলা, সিনিয়রদের নামে মামলা, এটা তো আমরা দ্বিমত করি এবং এটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। দর্শক চর্চায় আপনাদের স্বাগতম। আর একদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা সবাই জানি। আমাদের সাথে চর্চার স্টুডিওতে আজ এই বিষয়ে আলোচনা করার জন্য রয়েছেন কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং তিনি বর্তমানে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা। প্রিন্স ভাই, আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে। বহুল প্রত্যাশিত একটা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের এখন পর্যন্ত যা দেখছেন, কেমন মনে হচ্ছে নির্বাচনের পরিবেশ? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দেখেন, এইবারের নির্বাচনকে আমরা বিবেচনা করতে গেলে একটু জাস্ট ছোট দুইটা অ্যাঙ্গেল যদি বলি। কারণ বিগত দিনগুলোতে আসলে নির্বাচন ব্যবস্থাটাই ভেঙে পড়েছিল এবং দেশের মানুষ আমরা কিন্তু অদ্ভুত নির্বাচন দেখেছি। আমি অদ্ভুত বলছি এই কারণে, কারণ বাংলাদেশে নির্বাচনকে ধরে পাল্টাপাল্টি হয়, মারপিট হয়, কিছু বুথ দখল টখল, এগুলো কিন্তু পুরনো খবর হল এবং যত ডেভেলপমেন্ট করবে এটা আমরা উন্নত দিকে যাব বললাম। কিন্তু বিনা ভোটে নির্বাচন, রাতের ভোট, আমিডাবির ভোট, এটা কিন্তু নতুন নতুন ধারা। তা সেইটা থেকে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন নির্বাচন, তখন মানুষের মধ্যে বিরাট প্রত্যাশা ছিল। তাহলে সেই প্রত্যাশার পরে নির্বাচন। কিন্তু আমাকে যদি বলেন যে সেই প্রত্যাশার পরে নির্বাচন আমরাও করেছিলাম, কিন্তু শেষে যখন নির্বাচন আসলো আমরা সেটা প্রত্যাশা করিনি এই কারণ এইটার জন্য দরকার ছিল নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তন করে নির্বাচনে যাওয়া। সেইটা অন্তর্বর্তীকালীন সরকার এই কাজটাও করে নাই, নির্বাচন কমিশনও কোনো উদ্যোগ নেয় নাই। সেটা পুরনো কথা, আমি নাই বা গেলাম। তাহলে আমি বলছি যে এইটার একটা প্রেক্ষিতে আমরা নির্বাচনের মধ্যে আসি। এবার আসি যে এই সরকার গণঅভ্যুত্থানের পরপর যদি নির্বাচন হতো, তাহলে যে ধারাবাহিকতা আমরা যেতে পারতাম, ধরেন 91 যে তত্ত্বাবধায়ক সরকার, তার অধীনে এইবার পরিবেশটা সেইটা না। কারণ এই যে প্রায় 17-18 মাস পরে যখন নির্বাচন হচ্ছে, তখন কিন্তু এই সরকার সবই লেজে গোবরে করে ফেলেছে, ক্রেডিবিলিটিটাই নাই তার। তো সুতরাং মানুষের মধ্যে সংশয়, এবং সে কিন্তু নিরপেক্ষ আর থাকে নাই। কারণ না কারোর প্রতি তার সমর্থন শো করছে, হয়তো বেশি কম এটা করেছে, এবং তার প্রধান যেন 3টা সংগঠন, জাতিসংঘ পর্যন্ত তাদের নিয়ে গেছে। সুতরাং এইরকম একটা প্রেক্ষাপটে মানুষের মধ্যেই এই নির্বাচন নিয়েই তো প্রথমে সংশয় ছিল। তো সেই সংশয়ের মধ্য দিয়েই আমরা তখন বলার চেষ্টা করেছি, আমি একাধিকবার বলেছি, ঠিক আছে, ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া আমাদের বিকল্প নাই গণতন্ত্রের পথে হাঁটার জন্য। তা সেই প্রেক্ষাপটে নির্বাচন হবে কি হবে না, এই ধরনের প্রশ্নটা কিন্তু সামনে চলে এসেছিল, এবং তার অনেক কারণ আছে। আমি অত না গেলেও এটা মনে রাখা দরকার, অনেকে চেয়েছিল যে অনির্বাচিত সরকারই থাকুক, তারা নানা ঘটনা ঘটাইতে পারে। তার প্রেক্ষিতে নির্বাচন আমি আশা করি কোনো নির্বিঘ্নেই 12 তারিখে হবে বলে এটা নিয়ে আপাতত আমি আর কোনো কনফিউশনটা এটা দেখি না। কিন্তু যে কনফিউশনটা এখনো রয়ে গেছে সেটা হচ্ছে যে একটা গুঞ্জন, কারসাজি, এবং কোন ধরনের অজানা আমার বিবেচনায়। কারণ আমি ব্যক্তিগতভাবে নির্বাচন ক্যাম্পেইনে একেবারে রিমোট অঞ্চল বলতে এবার সুন্দরবনের কাছাকাছি গ্রাম অঞ্চলেও যেমন করেছি, আর শহর এখানে তো করলামই আর কি। তাতে মানুষের মধ্যে এই ধরনের কারসাজির একটা অজানা আতঙ্ক এখনো পর্যন্ত রয়ে গেছে, যার মধ্য দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। আমার পরিষ্কার বক্তব্য, এইটা আমাদের দিক থেকে এই কারসাজির কোনো কনফিউশন রাখতে চাই না, যার জন্য আমরা প্রত্যাশা করব যে কারণে এই কারসাজি হওয়ার সম্ভাবনা মানুষ মনে করে, অজানাটা বাদ দিয়ে, কারণ অজানা তো আমরা জানবো না, আগেই বলেছি, সেইগুলো যদি আমাদের সরকার এবং নির্বাচন কমিশন যে অল্প সময় আছে তারা যদি দৃশ্যমান ভূমিকা দেখাতে পারে, তাহলে হয়তোবা আমি আশা করব যে আমরা 12 তারিখে অন্ততপক্ষে জনগণ একটা ভোট দেওয়ার জায়গায় যেতে পারছে বলেই আমার মনে হচ্ছে। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের আন্দোলন, গত 17 বছর বা কিন্তু তার আগের থেকে একটা শক্তিশালী নির্বাচন কমিশন এবং হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার, যে দাবিতে আপনারাও আন্দোলন করেছেন। শক্তিশালী নির্বাচন কমিশনও হলো না, তত্ত্বাবধায়ক সরকারও হলো না, তারপরেও কমিউনিস্ট পার্টি নির্বাচনে যাচ্ছে। এক, আবার 2 নম্বর হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জুলাই সনদে আপনারা সিগনেচার করেন নাই, কিন্তু
তারপরেও আপনারা এই যে নির্বাচন ব্যবস্থা যা হচ্ছে তারপরে পরবর্তী কনসিকুয়েন্স কি হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। আপনার নির্বাচন কমিউনিস্ট পার্টি আসলে এই যে কিছুই পেলাম না, বা যে দাবিতে শত শত মানুষ প্রাণ দিল তত্ত্বাবধায়ক সরকার একটা ক্রেডিবল নির্বাচন, সেইটার মানে যেই লক্ষণ বা সেইটার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হচ্ছে না আমরা দেখতেছি স্পষ্ট। আপনিই বললেন যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কোনো একটা পক্ষ নিয়ে ফেলেছে অলরেডি, আবার হচ্ছে নির্বাচন কমিশনও এরকম গার্ডস দেখাতে পারতেছে না। তো তার মানে তো সেই আগেই মানে কিরকম হবে আমরা জানি না, এটার তাদের উপর এরপরে নির্বাচন কেন কমিউনিস্ট আমরা পার্টির আছি না ঠিকই। আমার বিবেচনা আপনার প্রশ্নটা যৌক্তিক। আপনি যে দুইটা প্রশ্ন করেছেন তার সাথে আরেকটা প্রশ্ন আমি যুক্ত করেই এই বিষয়ে আমাদের কথা বলি। সরি, একটা হচ্ছে যে কি বলে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার হলো না, যেটা আমরা 2024 সালের 5ই অক্টোবর ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ওনার সাথে যখন দেখা করি, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে লিখিত হয়ে বলেছিলাম। আমি বলছি ওই সময় যে আপনি অন্য কাজ আগে না, আগে নির্বাচন ব্যবস্থা আমূল সংস্কার করে নির্বাচনে যান। দ্বিতীয়ত কারেক্টলি অ্যাপ্রোচ করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার বলতে যেটা বোঝায় এটা হয়নি, নির্বাচনকালীন সরকার আমরা যে বলি। আমি তার সাথে আরেকটা প্রশ্ন যুক্ত করি, অংশগ্রহণমূলক বলতে যা বোঝা অতীত দিনে বলেছি সেটাও দৃশ্যমান না, তাহলে এরপরেও আমরা কেন গেলাম? খুবই কারেক্ট প্রশ্ন। দেখুন, আমাদের সামনে যেহেতু এইবার একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই বিশেষ পরিস্থিতিতে আমাদের সামনে গণতন্ত্রের পথে হাঁটার আর কি অল্টারনেট ছিল আমাকে যদি বলেন? একটা অল্টারনেট ছিল, খুব আমি খোলা মনেই কথাগুলো বলছি, যে ঠিক আছে এই পর্যায়ে তারা যেটা করলো না আমি মুভমেন্ট করব, দাবি আদায় করেই আরেকটা অভ্যুত্থান করব, দাবি আদায় করেই আমি নির্বাচনে যাব। অথবা কমিউনিস্ট পার্টি তো বিপ্লবের কথা বলে, আমি বিপ্লব করে ক্ষমতা দখল করে যাব। তো এইটা কিন্তু একা আমাদের উপরে নির্ভর করে না, বিশেষ করে এইবারে কারণ এইখানে আমরা যে রাজনৈতিক দল অনেকে আছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে, আন্দোলনে তরুণ সমাজ ছিল, সেই জায়গাগুলোতে আমরা পর্যাপ্ত জায়গাটা পাইনি, এইটা একটা আছে। কিন্তু আমার একটা আত্মসমালোচনা আছে, সেই আত্মসমালোচনাটা আজকে আপনাকে খুব খোলা মনে বলি যে আমরা এই আলোচনাটা আমাদের দিক থেকে কিন্তু তুলেছিলাম যে অন্তত পক্ষে ঠিক আছে, যার জন্য দেখবেন আমি কিন্তু এইখানে প্রথম পার্টে বললাম যে ন্যূনতম গ্রহণযোগ্য শব্দটা বলেছি, ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু আমার আত্মসমালোচনা হচ্ছে আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে নির্বাচনের আগে আমরা এমন একটা সরকার দেখতে চাই যে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার। তো সেইটার জন্য আমরা আমাদের অন্যান্য রাজনৈতিক দলকেও বলেছিলাম যে আসেন আমরা সবাই মিলে কথা বলি যে আমরা ওই সময় আলাদা একটা সরকার করি, এবং ইউনূস সাহেব থাকবে কি থাকবে না এই প্রশ্নে যেহেতু আমরা ঐক্যমত্য আলোচনা করছি সেটা করে কথা বলি। আমি ব্যক্তিগতভাবে একাধিক টক শোতে বলেছিলাম যে উনি থাকবে কি থাকবে না, উনি নিজেকে প্রশ্ন করুক যে উনি নিরপেক্ষ কিনা। উনি যদি নিরপেক্ষ না হয় ওনার থাকা উচিত না। আর যদি উনি থাকেনও তো ওনার যে এইখানে যে পরিষদ আছে অলরেডি উনি যাদের পরে ভরসা করে সেই বিএনপি, জামাত, এনসিপি, তারাই কিন্তু পরস্পরকে বলছে যে নিরপেক্ষ না, অনিরপেক্ষ না, তাহলে ওইগুলোকে বিদায় দিয়ে নিরপেক্ষ লোক আনুক, এই কথা আমি বলেছিলাম। কিন্তু এই ব্যাপারে আমার আত্মসমালোচনা হচ্ছে যে আমরা হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা আলোচনা করে এটা জোর দিয়ে একটা আন্দোলন করেই অন্তত পক্ষে যে নির্বাচনকালীন সরকার তারা কোনোভাবেই ওই ধরনের দলীয় ভূমিকা রাখবে না, সেটা করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। কিন্তু কনফিউশন আরেকটা কথা আমি বলি, একেবারে সাক্ষী রাখার জন্য বলি, আমাদের ত্রুটি যে আমরা ঐক্যমত্য কমিশনের একবার হঠাৎ করেই ওনারা আসলেন, তার মধ্যে আইন উপদেষ্টা ছিলেন, আশা করি আমার তথ্যে ভুল হচ্ছে না এবং স্মৃতি আমার সাথে প্রতারণা করবে না। উনি এসে বাইদাবাই একটা বলার চেষ্টা করলেন অনেক কাজ, যে তার মধ্যে নভেম্বরের মধ্যে তো আমাদের কাজ শেষ করতে হবে, কারণ নির্বাচন ডিক্লেয়ার করার পরে তো আমাদের আর কিছু থাকবে না। আমার বিবেচনা এটা আমাদের মধ্যেও কোনো কনফিউশন সৃষ্টি করলো কিনা, যে ওনারা তাহলে তো বুঝতেছে যে নির্বাচনকালীন সরকারের কাজ করবেন। কিন্তু দেখেন অনেক সহকারী, প্রেস সচিব অনেকে কি বললেন, যারা কি আমরা কি খালি নির্বাচন করার জন্য আসছি কি নাকি, পারলে আগের দিন পর্যন্ত আমরা অনেক কাজ করবো, এই যে বন্দর চুক্তি, শুল্ক চুক্তি করছে। মানে আমি মনে করি যে এই জায়গাগুলো হয়তো আমাদের আত্মসমালোচনা পরে আরও করার থাকবে, যে আমাদের আরও জোরের সাথে এটা করার দরকার ছিল। আমি ওইটুকু বলে এবার এই পয়েন্ট নিলে এবার আসি, তারপরেও কেন আমরা, কারণ আমাদের সামনে এই মুহূর্তে ওই যে গণতন্ত্রের পথে উত্তরণের মানে যাত্রার জন্য, আমি এটা গণতন্ত্র হয়ে যাবে নট দ্যাট, ওই গণতন্ত্রের পথে যাওয়ার জন্য আমরা বিকল্প কিছু দেখছি না নির্বাচনের, এই কারণেই আমরা নির্বাচনে আসি। কিন্তু এই কথা আমি পরিষ্কার করে এখানে আপনাদের মাধ্যমেই দেশবাসী এবং সবার উদ্দেশ্যে বলি, যে নির্বাচনে আমরা আছি, আমরা যেটা এখনও প্রত্যাশা করছি যে 12 তারিখে নির্বাচনে যারা ভোট দিতে, সবাই যারা যেতে চায় নির্বিঘ্নে ভয়ের রাজত্ব বাদ দিয়ে ভোট দিতে যেতে পারবে, ভোট ঠিকমতো গোনা হবে এবং গোনার পরে ঠিকমতো কোনো কারসাজি হবে না, যারা নির্বাচিত হয়েছে এটা প্রচারিত হবে।
কিন্তু আমরা ভোটের এখনো সময় আছে, আগামীকাল, আগের দিন, ভোটের দিন সকাল বিকাল এই সমস্ত জায়গাগুলোতে আমরা যদি অন্য কোনো কিছু দেখি তখন আমরা সিদ্ধান্ত নেব। এটা মনে রাখা দরকার। 18-তে আমরাও তো সবাই মিলে আলোচনা করে নির্বাচনে গিয়েছিলাম, তৎকালীন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তাদের আলোচনায়। কিন্তু আমরা তো দিনের বেলায় সকালে যখন খবরাখবর পেলাম, পর্যাপ্ত খবর যথাযথ পাইনি, আমরা তো এটা বয়কট করেছি, এই নির্বাচনকে আমরা নো বলে দিয়েছি। সুতরাং আমি আশা করব যে আমাদের ওই রকম কোনো পরিস্থিতি যেতে হবে না। গণতন্ত্রের পথে যাত্রার জন্য এটা একটা অন্তর্বর্তীকালীন পর্ব। সুতরাং এই অন্তর্বর্তীকালীন পর্ব যদি আমরা মোটামুটি, আমি মোটামুটি শব্দটা ইউজ করলাম, যে অতিক্রম করতে পারি, আমরা পরের ধাপে যে এই যে অসম্পূর্ণ 3টা কাজের কথাই আপনি আমি মিলে এখানে করলাম, সেইটাই কিভাবে যাওয়া যায় আমরা সেই পথে যাব। আমি মনে করি যে অন্ততপক্ষে যারা গণতন্ত্রের কথা বলে, চিন্তা করে কিছুটা হলেও মিনিমাম মুক্তিযুদ্ধের কথা বলে, তারা যদি আমরা এই পয়েন্টগুলোতে একটা জায়গায় থাকতে পারি, তাহলে গণতন্ত্রের পথে আমরা আগানোর পথ খুঁজে পাবো। না হলে আমরা দেশটা কিন্তু আরেকটা সংকটে পড়বে। এবং নির্বাচনের বাইরে যদি আমরা এখন অন্য কিছু চিন্তা করতাম, আমরা বিবেচনা করেছি, তাহলে দেশটা আরেকটা বড় ধরনের সংকটের মধ্যে পড়তো। এই জন্য আমরা এই নির্বাচনী যাত্রার পথে আছি। আচ্ছা, আমরা যতটুকু যে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তারাও, তাদের অনেকেই এই তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা, এই ইস্যুতে তারা যথেষ্ট পরিমাণ সোচ্চার ছিলেন, আপনারাও সোচ্চার ছিলেন, সবাই সোচ্চার। কেন আসলে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকারের এই কনসেপ্টটা বা এই জিনিসটা এইটা ধারণ করলেন না শেষ পর্যন্ত? আপনার মনে হয় এটার মধ্যে? আমি আমার কাছে যদি আমার বুঝ থেকে বলি, একটা তো দেখবেন তারা হয়তো এখন বলতে পারে কি, আমি লজিকটা বলছি, তারা মেবি, আমি আগে তাদের লজিকটা বলে যাই। লজিক বলতে পারে যে এখন তো তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নাই, কথার কথা বললাম। আরেকটা বলতে পারে যে কোর্ট তো বলেছে, কিন্তু কোর্ট বলেছে যে এই তত্ত্বাবধায়ক সরকার এবার না, আগামীবারে। এইটা হয়তো তারা আইনি বলতে পারে, কিন্তু আমি মনে করি নৈতিক জায়গা থাকলে যেটা আপনি বলেছেন সেটাই তাদের করা উচিত ছিল। তার আরেকটা কারণ কি, নৈতিকতার। এইবারে যে আমরা যে ঐক্যমত্য আলোচনা করলাম, তাতে তো বহু পয়েন্ট আমাদের দ্বিমত, ঘোরতর দ্বিমত, যার জন্য আমরা স্বাক্ষর করিনি, কিন্তু কিছু পয়েন্টে তো ঐক্যমত্য ছিলাম। যেমন তত্ত্বাবধায়ক পয়েন্টে সবাই একমত, এবং এইখানে যে বিচারপতিদের যুক্ত না করে আরও কত ভালোভাবে খুঁজে বের করা যেত একমত। সুতরাং সেই নৈতিকতার কারণে তাদের এরা করা উচিত ছিল। কিন্তু আমার মনে হয়েছে তারা এই জায়গায় করেনি এই কারণে, কারণ বাস্তবে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে এখানে অনেকের নিজস্ব কতগুলো এজেন্ডা আছে। তারা মনে করেছে যে এজেন্ডাই তাদের বাস্তবায়ন করেই যতক্ষণ আছে যেতে হবে। এবং অনেকে বলে, আমাকে এটা শোনার পরে বলে যে আপনারা এখনও কি বলবো, একটা ইনোসেন্ট পজিশন থেকে বা অনেক পজিটিভ আকাঙ্ক্ষা থেকে খালি ওনাদের এজেন্ডা বাস্তবায়ন না, ওনারা অন্য কারোর কিরণক সেটাও বাস্তবায়ন করতে চায়। তা নিশ্চয়ই সেটা সময় বলে দেবে। বিশেষ করে এই যে ধরেন বন্দর চুক্তির প্রশ্ন, দেখেন গতকাল দেখলাম যে তারা বলল যে না, এই সরকার আমলে হচ্ছে না। কিন্তু আমি খুব ক্ষোভের সাথে বলতে চাই, আন্দোলন যারা করলেন অ্যারেস্ট করা হলো, আরও যারা হয়েছে তাদের মুক্তি দেওয়া হলো না। তার মানে জোর জুলুম করে তারা করবে এই কাজ করছে। শুল্ক চুক্তির ব্যাপারে প্রথমে কি একটা মূলাঝোলায় এটা বোঝানোর চেষ্টা করলো যে না, যদি এই সরকার আমলে আমরা অনেক লাভ করতে পারি তো করবো। আমরা লাভ কি দেখলাম? 1% কমাইলো, কিন্তু আমরা জানি যে এখানে অনেক বেশি গোপন, সেই গোপন কিন্তু ফাঁস হচ্ছে। আপনি জানেন গম কিনতে হবে বেশি দামে, অলরেডি কেনা শুরু হয়েছে। তার মানে এবং আমেরিকান তাবেদারি পজিশনটা বাংলাদেশের উপরে চলে আসছে। তো এইসব এজেন্ডা যেগুলো তারা করছে, আমি মনে করি যেগুলো আরও উন্মুক্ত হবে। এবং আমরা 12 তারিখে যদি, আমি বলেছি এটা অন্তর্বর্তীকালীন নির্বাচনী পর্ব, এই ধাপ যদি আমরা একটা পর্যায়ে মোটামুটিভাবে অতিক্রম করতে পারি, তাহলে পরের ধাপে যে আমাদের গণতন্ত্র সুরক্ষা সহ এই কাজগুলো করতে হবে। সেই জন্য আমি একটা কথা আপনাকে বলি যে 5ই অগাস্ট 2024 গণঅভ্যুত্থানের পর কিন্তু আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে যে স্টেটমেন্ট দিয়েছিলাম এবং আমরা বাম গণতান্ত্রিক জোটের স্টেটমেন্ট দিয়েছিলাম, তাতে যে কথাটা বলেছিলাম তার মূল কথা ছিল যে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম জারি রাখতে হবে। তা সেই সংগ্রাম জারি রাখার আঁকাবাঁকা পথে আমরা এগোচ্ছি। সবাই মিলে আমরা চেষ্টা করলাম একটা সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের। আসলে কতটা সংস্কার করতে পারলাম? আর এই সংস্কারের ভিত্তিতে যে জুলাই সনদ আপনারা সই করেন নাই, আচ্ছা আপনারা সই করেন নাই, আরেকটা পক্ষ কিন্তু সই করে নাই, সেটা হচ্ছে এনসিপি। যাদের দাবির মুখেই মূলত এই এনসিপি সইকরণ না করার কারণ কি দেখতেছে? তাদের বৈপরীত্য হচ্ছে তারা সই করে নাই কিন্তু হায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। হ্যাঁ, তা আমার প্রশ্ন দুইটা, সেটা হচ্ছে যে কেমন সংস্কার, যেই সংস্কারে আপনারা সিগনেচার করলেন না, আবার তারা সিগনেচার করার সাহস পেলেন না, আবার এইরকম দ্বিচারিতা দেখা যাচ্ছে এই সংস্কার ঘিরে। সংস্কারের মধ্যে সমস্যাটা কোথায়?
আচ্ছা, আমি এ ব্যাপারে একটু অল্প একটু হয়তো সময় লাগবে একটু বলি। প্রথমত আপনার এই প্রশ্নটা বলি, সংস্কার কি হলো এবং আমরা কেন করলাম, এনসিপিটা আমি পরে আসি। আসলেই যদি ওই অর্থে বলেন উল্লেখযোগ্য কিছু হয়নি, আমি তাও সব শব্দের বললাম। না হওয়ার পেছনে আমার কারণটা আমার কাছে মনে হয়েছে যে যারা এটা করলেন, যারা মানে তো যে সরকার আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস পরে নিয়ে আসলেন আলী রিয়াজ সাহেবকে, ওই জায়গায় প্রথম সংকট ছিল। কারা এটা কি করবেন, এক। দুই নম্বর হচ্ছে সংস্কারের নামে কি করতে চান, এই জায়গাটাই যথাযথ হয়নি। এটা আমি একটা উদাহরণ দিয়ে এবং এটাকে একেবারে সাক্ষ্য দিয়ে অনেকবার বলেছি, আজকেও আবার বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ওই যে আমি যে দ্বিতীয়বারের কথা বললাম, আমি যদি ভুল না করি ওইবার বা তার পরের বার, একটু হিস্ট্রি দেখতে হবে। আপনার মনে আছে যে প্রথমে উনি নাম দিলেন অনেকগুলো সংস্কারের মধ্যে সংবিধান সংস্কার কমিটি, আর যেটা তো জেনুইন করার কথা ছিল তো করে নাই। শিক্ষা সংস্কার, কর্মসংস্থান, আমি ওই আলোচনায় গেলাম না। তো উনি নাম দিলেন সংবিধান সংস্কার কমিটি। প্রথমে যাকে দায়িত্ব দিলেন ডক্টর স্বাধীন মালিক, পরে তাকে বাদ দিয়েই নিয়ে আসলেন ডক্টর আলী রিয়াজ সাহেবকে। আমরা সাক্ষী রাখছি এবং আমি মনে করি আমাদের কথাগুলো উন্মুক্ত করা হোক জাতির সামনে। আমরা ওনাকে প্রশ্ন করেছিলাম যে আপনি নাম দিলেন সংবিধান সংস্কার কমিটি, কিন্তু এমন একজনকে আনলেন যিনি সংবিধান পুনর্লিখন করতে চায়, তো এইটা করে তো একটা সংকট করলেন, এটা তো ঠিক হলো না। উনি কুইক উত্তর দিলেন এবং আমি আরও সাক্ষী দিই। এইটা শোনার সাথে সাথে তৎকালীন একজন সহকারী ছিলেন, তিনি এটা নিয়ে একটু নড়ে চড়ে বসে যেন বোঝানোর চেষ্টা করলেন কি ভুল কাজ করছি, ভালো কাজ। উনি থামালেন তাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলছি। উনি থামে বললেন যে না না ঠিক আছে, বললেন যে দেখেন, আচ্ছা আমি তো নাম দিয়েছি সংস্কার কমিটি, উনি কি বললেন এটা তো আর প্রধান না, উনি ওনার কথা বলবে, আপনারা আপনাদের কথা বলবেন, বলে যেসব পয়েন্টে শতভাগ একমত হবে আমি সেটাই গ্রহণ করব। যদি দেখি 19-20 ডিফারেন্স হচ্ছে আমি আলোচনা করব, একমত হলে হবে, না হলে না হবে। পরে উনি বললেন কার কি বক্তব্য উনি অনলাইনে দিয়ে দেবেন। তাহলে উনি যদি ওই জায়গাটুকু থাকতেন তাহলে কিন্তু দেখতেন আজকে সংস্কারের নামে পজিটিভ কতকগুলো রেখা আপনি দেখতে পারতেন। কিন্তু এটা না করে উনি কি করলেন, ওনাদের কতগুলো নিজস্ব এজেন্ডা। হ্যাঁ, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলছি, কারণ সেটাও সাক্ষ্য দিয়েই বলি। ওই আলী রিয়াজ সাহেব সহ মাঝে একদিন ওনারা মিটিংটাকে কিছু স্থগিত করে চলে গেলেন। কোথায় গেলেন? ইউনূস সাহেবের। তারপরে এসে বললেন ওনার কিছু অভিপ্রায় আছে, ওপেন বলেছেন। তা সুতরাং ওই অভিপ্রায়গুলোকে ওনারা জোর জুলুম করে, যার জন্য দেখবেন ওই সনদে যে 47টা পয়েন্ট ওনারা পরে নিয়ে এসেছেন, ওইখানে কোনো পয়েন্টে আছে এতগুলো দল একমত, এতগুলো দল একমত না, নোট অফ ডিসেন্ট। আরেকটা আমরা বলেছি সেটা লেখে নাই এবং ওইখানে কিছু ভুলভালও লেখা হয়েছে। আমি বলেছি লেখেন ঘোরতর দ্বিমত, আমরা বলেছি শুধু দ্বিমত না, ঘোরতর দ্বিমত আমাদের আছে। 4 মূলনীতি প্রশ্ন, আরও অনেক প্রশ্ন। এই জায়গাগুলো ওনারা আর না করেই ওনারা তথাকথিত সংস্কারের জায়গাটা আগাইছেন। এবং আমার কাছে ওইখানে যেহেতু আমি ছিলাম, আমার কাছে মনে হয়েছে অনেক দল, এটা আমি নাম বলতে চাই না কারণ অন্তরের কথা তো আমি কি করে বলি, কিন্তু আমার মনে হওয়াটা বলতে পারি, অনেকে মনে হয়েছে আচ্ছা ঠিক আছে এই ঝুট ঝামেলার দরকার নেই, একটু মেনে টেনে নিই, পরে দেখবো। তাহলে তো এটা জেনুইন হয় না। আরেকটা হচ্ছে সংস্কার তো খালি কাগজে লিখলে হয় না, এইটা একটা নিরন্তর প্রক্রিয়া এবং মানুষকে তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সংস্কারের পথে এগিয়েই করতে হয়, কাগজে লিখলে তো হবে না। তাহলে তাদের এইসব কারণে হয়নি। হয়তো এদের পেছনে তাদের যেটা উদ্দেশ্য, আমি যদি বলি দ্বিমতের জায়গা, তারা অনেকে মনে করছেন কাগজে কিছু লিখলে ফ্যাসিবাদ আর আসবে, এটা খুবই ভুল চিন্তা। এটা চিন্তার জন্য সংবিধানে লেখা ছিল না, কারেক্ট, এই ভুল চিন্তা। কিন্তু ওনাদের মাথায় কতকগুলো ডেঞ্জারাস জিনিস ছিল, অত আলোচনায় আসে নাই। আমি ছোট্ট দুটো উদাহরণ দিই, আমি জানি অত সময় নাই। যেমন ধরেন সংবিধান সংস্কারের যে কমিটি, তারা যে ডাউস বই লিখেছে, এটা আমি বলবো যে একটু পড়ে ভবিষ্যতে আসেন এটা নিয়ে আলোচনা করি। ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে তারা অবস্থান ওইখানে যুক্তি দিয়ে বলেছেন। সমাজতন্ত্র বলতে যেয়ে তারা বলেছেন সমাজতন্ত্র নাকি এখন বাতিল মতবাদ। আমার সংবিধানে যখন আছে এই কথা যে বলে এটা তো শাস্তিযোগ্য অপরাধের মতো কাজ, তারা এটা করেছেন, ওইখানে আলোচনায় আনে নাই। আমরা কিন্তু রক্ষার পক্ষে বলেছি। তার মানে ওনাদের নিজস্ব কতগুলো এজেন্ডাই ওনারা করতে চেয়েছেন। এবং আরেকটু তথ্য বোধহয় জনগণ বোঝে না বলে আমি একটু ছোট সময় নেই। এই যে দেখেন যে 4টা পয়েন্ট বললো, আসলে কিন্তু 4 পয়েন্টের আড়ালে আরও কি আছে জানেন? 4 পয়েন্ট দেখবেন অসম্পূর্ণ এবং এখানে যথাযথ নাই, সে ব্যাপারে আমি প্রথমে একটু বলি। যেমন ধরুন এখানে বলা আছে, শুনলে আপনার খুব ভালো লাগবে, যে মৌলিক অধিকার সম্প্রসারণ করা হইবে, নারী আসন বৃদ্ধি, হ্যাঁ, পর্যায়ক্রমে করা হইবে। কিন্তু দেখেন আমরা বামপন্থীরা কি বলছিলাম জানেন? সম্প্রসারণ করা হইবে লিখেন না, বলেন মৌলিক অধিকারের সাংবিধানিক আইনগত নিশ্চয়তা বিধান করা হবে। অন্য কোনো দল কিন্তু এটা মানে নাই, তার মানে জনগণের স্বার্থ মানে না। তাহলে ওইটা পড়ে আপনি তো কিন্তু এটা ভুল বুঝবেন, আমরা কি বলেছি নাই। নারী আসন পর্যায়ক্রমে বৃদ্ধি, তার মানে 43 সালে যে আপনি 100% বাড়াবেন, কিন্তু আমরা বলেছিলাম এখনই 100 আসন 100 বাড়ান,
বাড়ায় সরাসরি নির্বাচন দেন, মানে নাই অন্যরা। এটা বিএনপি জামাত কেউ মানে নাই এটা। তার মানে এইখানে কিন্তু অস্পষ্ট রাখলে কিন্তু চোখে ধুলা দিয়ে ওই পয়েন্ট আরও আছে, কিন্তু এর আড়ালে যা আছে ওই সনদ নিশ্চয়ই আপনি দেখেছেন, ওইখানে 47 পয়েন্টের বাইরে দুইটা দিক আছে, আলোচনা হওয়া দরকার। একটা প্রারম্ভিক যে মুখবন্ধ, যেখানে মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে বলা হয়েছে, ইতিহাস বিকৃত আছে, আর হচ্ছে কিভাবে বাস্তবায়ন করবো, যেটা আমাদের ঘোরতর দ্বিমত আছে। আরও আছে, সেটা হচ্ছে যেটা আমাদের মহামান্য রাষ্ট্রপতি যে প্রজ্ঞাপন জারি করেছে অধ্যাদেশ, এইটা নিয়ে কিন্তু বিতর্ক আছে, উনি এটা পারেন কি পারেন না, কারণ সংবিধানে যেটা নেই এটা আইনবিদদের কাছে আমরা ছেড়ে দিলাম। এইখানে অধ্যাদেশে 30টা পয়েন্ট আছে, আবার ওই 47-এর 30 এটা নতুন না, কিন্তু আছে বাস্তবায়ন পদ্ধতি। ওই যে সংবিধান সংস্কার পরিষদ, এবং সেটা কিভাবে 180 দিনের বলা আছে, এবং মাত্র 60 জন যদি উপস্থিত থাকে কিভাবে কাজ করবে। তার মানে একটা দীর্ঘ কথা এখানে আছে। আমার বিবেচনায় সেটা তো মানুষ জানে না, এবং পৃথিবীর ইতিহাসে এই ধরনের গণভোট দুনিয়ায় কোথাও হয়েছে আমাদের জানা নেই। মানুষ কিছু জানবে না, বা ধরেন আমি যদি ওইখানে যাই ভোট দিতে, তা ধরুন আমি তো এখানে কতগুলো কথা আছে যার সাথে একমত আছি, আর অনেকটার সাথে ঘোরতর দ্বিমত আছে, তা আমি কি উত্তর দিতে পারবো? আপনি গেলেও কি পারবেন? কারণ এখানে হ্যাঁ না। সুতরাং এইটাকে, যার জন্যে আমি তো প্রথম দিন থেকে বলে আসছি, এই গণভোটকে উজ্জ্বল করা উচিত, বাতিল করা উচিত, এবং এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য জনের কাছে হবে না। আরেকটা বক্তব্য হচ্ছে, এইটার কিন্তু কোনো আইনগত ভিত্তি নেই। আচ্ছা, বারে বারেই আপনি কয়েকটা কথা বলছিলেন যে সংবিধান অনুযায়ী হচ্ছে না, বা সংবিধান লঙ্ঘন, সংবিধানের স্পষ্ট লঙ্ঘন। কিন্তু সংবিধানের আলোকে চললে তো অনেক কিছুই আসলে হতো না বা হয় নাই। আর 2 নম্বর হচ্ছে যে এই যে আপনি বললেন যে লেট ইট বি, দেখা যাক, ঝামেলাটা শেষ হয়ে যায়, পরে আমরা দেখবো যে প্রবণতা, এই প্রবণতা কি আমরা কি বিএনপির মধ্যেও এই, কারণ এই যে সংস্কার প্রস্তাব যেগুলো আছে, মুক্তিযুদ্ধের প্রশ্নে যে বিষয়গুলো আছে, সেগুলো তো বিএনপিও মনে করে যে তাদের নেতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, মানে সব কিছু মিলে বিএনপিও কি আসলে এই ধারায় আসে বলেই আসলে এইরকমভাবে লেট ইট বি করে কি পরে আসলে আমরা সমাধান করতে পারবো এটা? আচ্ছা, এক্ষেত্রে আমি আরেকটা আগের আলোচনা আছে, আমি একটু বলে দিই। ওই যে একটা নতুন ছাত্রদের যারা ইতিমধ্যে, তারা তো ডিসমেন্টাল হয়ে গেছে, দলটা নাই, তারা জামাতের বিরোধিতা একসময় করেছিল, তাদের সাথে চলে গেছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে তাদের সাথে কথা বলে ইউনাইটেড চিন্তা নেই, কিন্তু তারা অ্যাকচুয়ালি চায় নিজেদের দায় মুক্তি। আচ্ছা, এটাই, এই দায় মুক্তির জন্য সাথে প্লাস মাইনাস করে অনেক প্রশ্ন তারা আনে। আমাদের সাথে একসময় কথাবার্তা বলেছে, একসময় এই সংসদে পিয়ার লাগবে, কত রকম কথা, পরে দেখবেন পিছাইতে পিছাইতে ওইটাই চায়। ওইটা সুনির্দিষ্টভাবে নাই বলে হয়তো তারা স্বাক্ষর করেন, তারা বলতে পারবে। আর এখন বিএনপির কথা যেটা বলে, এটা বিএনপি ভালো বলতে পারবে, আমিও তো বলতে পারবো না। তবে আমার ধারণা বিএনপি, আমার মূল প্রশ্নটা হচ্ছে লেট ইট বি করে কি আসলে পার পাওয়া যাবে? আমি সেই পয়েন্ট আসছি পরে। আপনি যেহেতু ওই যে মুক্তিযুদ্ধ অন্যটা বলেন, ওই পয়েন্টে একটু আসি। আমার ধারণা বিএনপির নেতাদের সাথে যখন কথাবার্তা ওই সময় হয়েছে, এখানে হয়েছে, কারণ এক সময় তো তারা জামাতকে নিয়েই রাজনীতি করেছিল, কিন্তু তাদের উপলব্ধি নিশ্চয়ই এখন হচ্ছে যে দেশটা কোথায় চলে গেল। আপনি যারা আওয়ামী লীগ এক সময় ক্ষমতায় ছিল, তারা দেখছেন না জামাতকে শেষ দিকে নিষিদ্ধ করলে, তো জামাতকে তারাও তো স্পেস দিয়েছিল। আপনার মনে আছে যে গত 28 অক্টোবর বিএনপির এখানে যে ঘটনা ঘটলো, আর তারা নির্বিঘ্নে চলে গেল। তা এইগুলোই তো আমাদের, এই যে যারা ক্ষমতায় ছিল বিভিন্ন সময়, তাদের দন্যতার কারণেই তো আজকে এই সাম্প্রদায়িক অপশক্তি তারা সুযোগগুলো পেয়ে গেল। কে কম বেশি আমি সে আলোচনা আসছি না। আমি মনে করি, আর আমি বলেছি এইটাই, যে আমরা যে পর্বে আছি, এই পর্বে আমরা মনে করছি যে এইটাই যদি গণতন্ত্র উত্তরণের একটা পথ পাই, আমাদের তো মুভমেন্ট তো থাকলেই, রাস্তাই বলে দেবে, রাজপথই বলে দেবে। যার জন্য আমরা কিন্তু আমাদের পয়েন্টটা কংক্রিট বলছি, যে এই কারণে আমরা এই জায়গাগুলো আসি। আমি ধারণা করি যে আমরা যে মোমেন্টামে, যদি এই যে মোমেন্টামে, মানে নির্বাচন মোমেন্টামের পার্ট, এবং আমরা যারা গণতন্ত্রের কথা বলছি, মুক্তিযুদ্ধের কথা বলছি, আমরা যারা বলছি হ্যাঁ অতীতে যতই থাকুক না কেন আমাদের সেটাকে পরিবর্তন করে যাব, আমরা যদি এই ধারায় থাকি এবং মানুষও যদি গণতন্ত্রের পক্ষে আমরা আনার জায়গায় থাকি, তাহলে কেউ মুক্তিযুদ্ধের বিরোধিতা করে সাম্প্রদায়িক আবরণে যতই সামনে তারা দেখাক না কেন, নানা ধরনের ক্যারিশমা দেখিয়ে, এটা পার পাবে না। আমাদের এই মুভমেন্টের গতি একটা সময় আমাদেরকে পথ দেখাবে বলে আমি মনে করি। সংক্ষেপে যদি বলতেন, গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, পরবর্তী ইফেক্টটা আসলে কিরকম হতে পারে? আচ্ছা, আমার ব্যক্তিগত মত ছোট্ট করে বললে, আমার ব্যক্তিগত যেটা বলেছি এটা একটু বলি। আমার বিবেচনা এখানে হ্যাঁ জিতলো কি না জিতলো, এইটা এর কোনো আইনি ভিত্তি যেহেতু নাই, একটা নৈতিক ভিত্তি দাঁড়ায়। কিন্তু এটা কিচ্ছু আসা যায় না, আসা যায় দুইটা দিকে। একটা হচ্ছে যারা জিতছে, মানে যদি নির্বাচন কারসাজি মুক্ত হয়ে যেতে, তারা কি করবেন, আর জনগণ কি চায় তার উপরে। কেন, আমি আর একটু ছোট করে বলি। ধরুন হ্যাঁ জয়যুক্ত হলো, আপনি এখানে বহু কিছু আছে,
যারা, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, ঐক্যমত্য কমিশনে এখানে যারা মনে করেন, ধরেন যদি কমিউনিস্ট পার্টি ক্ষমতা গঠন করে বা ৭১-এর ঘাতকরা বা বিএনপি, দেখবেন যে ওইখানে বহু পয়েন্ট আছে আমরা আমাদের মানি না, আমরা কিন্তু সবটা বাস্তবায়ন করতে পারবো না, কেউ করবে না, আমি লিখে দিতে পারি আপনাকে। আচ্ছা, এমনকি ধরেন না জয়যুক্ত হলো, তা আমি তো মনে করি কিছু কাজ, আমি এই যে বললাম যারা ক্ষমতা গেলে আমরা তো অনেক কিছু বাস্তবায়ন করবোই, অবশ্যই করব, বিএনপিও করবে, অন্যরা করবে, আমরাও করব। তার মানে আমি হানাকে একটা ঠিকই নৈতিক ভিত্তি থাকে, কিন্তু আমি মনে করি প্র্যাকটিক্যালটা এইটার সাথে খুব জড়িত না, এটা জোর জুলুম করে সরকার করাইতে চাইছে, যেটা আখেরে ভবিষ্যতে এটা একটা খারাপ নিদর্শন হয়ে থাকবে। এবং আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে শেষ করি, দেখেন আমরা সবাই ইস্তেহার দিয়েছি, আপনি যদি ধরেন যেহেতু বিএনপি অবয়বে বড় দল এবং আমরা মাঠে পর্যায়ে যে দেখছি অতীত দিনের ঘটনা, এখানে হয়তো শেয়ানে আওয়ামী লীগ থাকলে তাদের সাথে লড়াইটা একটা ভিন্ন জায়গায় যেত, নাই, সুতরাং এখানে বিএনপি একটা জায়গায় আছে। বিএনপির আপনি ইস্তেহারে যদি দেখেন তারা কি করবে না করবে এখানে বলা আছে, তার সাথে সনদ মিলালে ওনারা ক্ষমতায় গেলে কি করবেন বুঝে নিতে পারেন। আমাদের অনেক দ্বিমত আছে, যেমন ধরেন তারা দ্বিকক্ষ করবে, আমরা দ্বিকক্ষের পক্ষেই না, কিন্তু ধরেন না ভোট হইলো, তো তারা দ্বিকক্ষ তো চায়, ইস্তেহারে ঘোষণা করছে, তখন করলেও তো আপনি তাকে কিছু বলতে পারবেন না, কারণ তার প্রধান ভিত্তি হচ্ছে সে ইস্তেহার কি করলো, এবং প্রধান ভিত্তি হবে পার্লামেন্ট কি করবে, করে গণভোট কিন্তু আমরা চাই। কখন জানেন গণভোট আমরা চাই? প্রথমে এটা সংবিধানে নিয়ে আসা হোক, তারপরে পার্লামেন্ট অনেক আলাপ আলোচনা করে সংবিধানের যদি পরিবর্তন করার আমাদের লিগাল পজিশন থাকে, স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে গেলে রাষ্ট্রপতি যেটাকে প্রয়োজন মনে করবে তখন গণভোটে যাক, আমরা কমিউনিস্ট পার্টিও তখন গণভোটের পক্ষে থাকবো। কিন্তু এখন মনে করি এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, এইটা বরঞ্চ নানা ধরনের কনফিউশন তৈরি করছে এবং আসল ভোটকে একটা সংকটে ফেলার দিকে যেতে পারে। কিন্তু আমি চাই, যেহেতু আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের নির্বাচন, আমরা জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্ব দিতে চাই এবং একটা এখনো পর্যন্ত যে অজানা কারসাজির আতঙ্ক এবং অন্য জায়গায় হয়েছে, নির্বাচন কমিশন এবং সরকার এইটাকে দূর করে ন্যূনতম গ্রহণযোগ্য, মেলা ভালো গ্রহণযোগ্য চাই না, কারণ এটা তত্ত্বাবধায়ক সরকারও হয় নাই, এখানে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারও হয় নাই। সুতরাং ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন যদি আমরা এই 12 তারিখে করতে পারি, তাহলে হয়তো গণতন্ত্রের পথে আমরা হাঁটার পথে হাঁটতে পারবো। তখন আমাদের প্রতি মুহূর্ত বলে দেবে যে পরবর্তী পদক্ষেপগুলো আমরা কিভাবে নেব এবং এগিয়ে যাব। হ্যাঁ, যদি জয়যুক্ত হয় কিংবা যদি হয়, যদি ডক্টর ইউনূসের যেই তত্ত্ব কিংবা আমাদের আলিরাজ স্যারের যে তত্ত্ব যে 180 দিন পরে অটোমেটিক সেটা বাস্তবায়ন হয়ে যাবে, না, ঠিক ওটা আছে, নাই সেই বোধহয়, হ্যাঁ অটোমেটিক বাস্তবায়নের জায়গা নাই। ওটা প্রথমে দিয়েছিল 270 দিনে অটোমেটিক 200, বাস্তব, হ্যাঁ। এইটাও ভিত্তি নাই, ওইটা উনি কি লিখলেন ওর কোনো ভিত্তি নেই, ওইটা বলে মধ্যাদেশে আছে। এখন যেটা আছে 180 দিন, ওই যে সংস্কার পরিষদ 180 দিনের মধ্যে ইয়া করিবে, আমার বিবেচনা এটা পার্লামেন্টের উপরে অ্যাবসলিউট নির্ভর করতেছে। ধরেন এই যে অধ্যাদেশ, এটা রেকটিফাই করবে কে? পার্লামেন্ট। পার্লামেন্ট রেকটিফাই না করলে ওই অধ্যাদেশও কিন্তু আমরা আলোচনার খাতিরে আমি এটার কোনো গুরুত্ব আমরা দিচ্ছি আলোচনার না। খাতিরে ধরে নিলাম যে বিএনপি এই যেই সরকারের যেই যাক, তারা এই জুলাই সনদের আলোকে দেশ সংস্কারের দিকে এগোলো। আপনাদের তো 72 সংবিধান রক্ষা, মুক্তিযুদ্ধের মূলনীতি, আমাদের রাষ্ট্রের মূলনীতি, সাংস্কৃতিক আন্দোলন, সাংস্কৃতিক যে একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাগুলো থেকে তখন আপনারা কিভাবে কি করবেন? আচ্ছা, এবার আমি আজকের কথা না, আমি ঐক্যমত্য কমিশনে ওপেন যেটা বলেছি সেটাই বলে দিই। একটা এরকম আলোচনার সময় বোঝেন তো, আলোচনা করতে গেলে একটা সম্পর্ক দাঁড়ায় যায়, তাই এরকম আমি পার্টির জেনারেল সেক্রেটারি, আমার সাথে আরেকজন ছিলেন, এসে বলছে, প্রিন্স ভাই আপনি তো এত জোরে জোরে কথা বলছেন, মানবেন না বলছেন, আমি তো ক্ষমতায় গেলে এটা করব। আমি পরিষ্কার বললাম যে শুনে রাখেন, আমি ক্ষমতায় গেলে মানে কি পার্লামেন্টের মাধ্যমে তো করবেন, আমরা বিরোধিতা করব, পলিটিক্যাল ফাইট হবে, আপনি করবেন পার্লামেন্টে, আমরা গেলে পার্লামেন্টে বিরোধিতা করব, বিরুদ্ধে সভা সমাবেশ বিক্ষোভ করব, হরতাল করব, অবরোধ করব, জনগণকে আমি পক্ষে নিয়ে এসে আমি এটা রুখে দাঁড়ানোর চেষ্টা করব, সময় বলে দেবে। তা আমি ওইটা ঐক্যমত্য কমিশনে যেটা বলেছি এখানেও তাই বললাম, আমাদের জাতীয় স্বার্থ বিরোধী বা আমরা যেটা মনে করি বামপন্থীরা বিরোধী কোনো অবস্থান থাকলে আমরা জনগণকে সাথে নিয়ে আমাদের সামনে যে আন্দোলনের যে পথ আছে সেই পথ করেই আমরা এটা ঠেকিয়েই মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশকে অগ্রসর করার চেষ্টা করব। শেষ করি তার আগে একটা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেই নির্বাচনটা হলো না, এখানে আওয়ামী লীগের নিশ্চয়ই দায় আছে, কিংবা দায় আছে কিনা সেটা ইতিহাস বিচার করবে। আপনার কি মনে হয় যে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটা যে হলো না, বা আওয়ামী লীগকে যদি কোনো রাজনৈতিক দলকে যদি দূরে সরিয়ে রাখতে হয়, তাহলে কি যেই পথে আমরা গেলাম বা যেই পথে রাষ্ট্র গেল সেটা কি ঠিক ছিল? না, এটা আমি বলছি এখনকার উত্তর আমার না, আমি পুরনো যে উত্তর দিয়েছি সেটি খালি রিপিট করি। আমরা প্রথম দিন বলেছিলাম, প্রথম থেকে বলে আসছি, এখনো বলি, এত বড় একটা যে হত্যাযজ্ঞ হলো তার সাথে যারা জড়িত,
নেপথ্যে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদের বিচার অবশ্যই হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে। যে ট্রাইব্যুনাল করেছে আমরা কিন্তু এটার সাথে একমত না, এটা তো যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল, সেই বিচারই হওয়া দরকার। ওনারা কেন বন্ধ করলেন, এটাও ঠিক করেন নাই, সুতরাং এইটা করা দরকার ছিল এক। 2 নম্বর, পরে মামলার নামে যে হজবরলা, গড়হানে মামলা, সিনিয়রদের নামে মামলা, এটা তো আমরা দ্বিমত করি এবং এটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে, সুতরাং সেটার আমরা পক্ষে না। এটা আগেই বলেছি বলে আমি আগেরটাই রিপিট করছি, নতুন কথা না। আমরা বলেছি কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে আমরা নিষিদ্ধের বিরুদ্ধে, আইন বলে দিতে পারতো, এটার আমরা পক্ষে না। এই হচ্ছে আমাদের জেনারেল পজিশন। আগেও যা বলেছি এখনও তাই বলি, এখনও নির্ভর করবে 12 তারিখ, দেখা যাক মানুষ কি আসে, মানুষ কি বলে। আর আমি বলেছি এই নির্বাচনটাও আমার বিবেচনায় একটা হয়তো অন্তর্বর্তীকালীন সরকারের সময় হয়তো অন্তর্বর্তীকালীন নির্বাচন, কারণ আমাদের আগামীতে 12 তারিখের পুরো কি পরিমাণ জনগণ আসছে, কি হচ্ছে না হচ্ছে, পথ দেখিয়ে আগামী দিনে আমরা কি করব তার উপরেই এটা নির্ভর করবে। অন্তর্বর্তীকালীন নির্বাচন বলতে আপনার ধারণা করছেন যে এই 5 বছর পিরিয়ডের মাঝখানে আবার আমি সেটা এই মুহূর্তে বলতে চাই না, এটা নির্ভর করবে যে ধরেন মানে আমি আজকেই প্রেডিক্ট না করাই ভালো, কিন্তু আমি জেনারেল বলছি 12 তারিখে কি পরিমাণ মানুষ এখানে আসছে, জনগণ কতটুক আসছে। কারণ আপনি তো একটা বড় ব্যাপার, অবশ্যই অন্তর্ভুক্তিমূলক মানে হচ্ছে বিগত দিনে যদি বলি ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর অবশ্যই অংশগ্রহণ। সেক্ষেত্রে যদি আমাদের নিবন্ধনধারী বিরাট অংশ রাজনৈতিক দলগুলো এখানে না থাকলে আপনার এই কোশ্চেনের উত্তর তো দিতেই হবে। এখন শুধু না, যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে উত্তর দিতে হবে, দেশ বিদেশকে দিতে হবে, উত্তর সেইটা আছে। কিন্তু একটা বড় পয়েন্ট থাকে, জনগণ যেহেতু একটা নতুন ধরনের পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই নতুন পরিস্থিতিতে কি পরিমাণ তারা এখানে আসছে। আরেকটা অনির্বাচিত সরকার, অন্ততপক্ষে তাকে বিদায় দিয়ে আমরা ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচনিত সরকারের কাছে আসতে পারছি। সেইটা আসতে পারলে পরবর্তী সময় আমাদের যে বক্তব্য, যে আমি বললাম যে প্রথম দিন থেকে যেটা বলে আসছি, আমি কিন্তু 5ই আগস্টের কথাই বলছি। ধরুন 5ই আগস্টের কিন্তু আমরা ওই দিন সন্ধ্যায় আমাদের ওই যে বিবৃতিতে আমরা বললাম যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠান পর্যন্ত সংগ্রাম হবে থাকবে, ওই দিন এবং পরের দিন বলেছি মুক্তিযুদ্ধ ইতিহাস ঐতিহ্যের উপরে আক্রমণ রুখে দাঁড়াও। আমরা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করেছি আমাদের নৈতিক জায়গা থেকে। তা সেই জায়গা আমি আশা করি এই 12 তারিখের পরে একটা নির্বাচিত সরকার আসলে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে তখন আমরা এই পয়েন্টগুলো তারা কিভাবে করছে আগাচ্ছে সেই সময় বলে দেবে আমরা কোন পার্টে যাব এবং কতদিন পরে কোন দিকে যাব। আপনার কি মনে হয় যে অরাজনৈতিক সমস্যা মানে রাজনৈতিক সমস্যা কোনো অরাজনৈতিক পক্ষকে দিয়ে সমাধান সম্ভব? আসলে মোটেই সম্ভব না। এবং এইটা আমাদের এই যে সংকটগুলো গভীরতর হচ্ছে করানোর একটা অন্যতম কারণ, এটা মনে রাখবেন, একটু পেছনে ফিরতে হয়। 11 মনে আছে? সেই সময় কিরানকরা বাংলাদেশে কি চেয়েছিল? আমি 2টা বলি, অনেক কথা বলতে পারি। একটা, তারা 90-এর পরেই তাদের চাওয়া ছিল ক্ষমতায় যে থাকবে তার লোক, ক্ষমতার বাইরেও তার লোক, মানে পুঁজিবাদী কাঠামোর মধ্যেই যারা আছে তারাই মিলেঝিলে থাকুক, আমরা যাতে লেফটদের উত্থান না হয়, যারা ব্যবস্থা বদলের সংগ্রাম করছে, যেটা আমাদের ইশতেহারে যেটা বলেছি, এটা যাতে না করতে পারি, তাইলে তাদের অবস্থা ভালো থাকবে না। তাহলে সেইটার জন্য শেষ করি, সেইটার জন্য তাদের কাছে জায়গা কোনটা? দেখে বাংলাদেশ গণঅভ্যুত্থান হচ্ছে, তাহলে সেই জায়গায় যদি কোনো অনির্বাচিত সরকার থাকে তাহলে তার কিন্তু অত দায়বোধ থাকে না। আপনি দেখেন এই যে চট্টগ্রাম বন্দর নিয়ে আপনি বলেন, ধরে নিলাম ক্ষমতায় রাজনৈতিক দলগুলো থাকলে, তারাও বুর্জোয়া দলগুলো থাকলে তারা এটাকেও চুক্তি করত, কিন্তু তার কিন্তু একটু অপরাধ বোধ থেকে বুঝে শুনে করতো জনগণ কি চায়, শ্রমিকরা কি চায়। এই যে এইখানকার উপদেষ্টা এবং অন্যরা যেভাবে অ্যাগ্রেসিভলি বললো, মিডিয়া চেয়ারম্যান যেভাবে বললো, আমাদের প্রেস সচিব যেভাবে বললো, কোনো রাজনৈতিক দল ক্ষমতা থাকলে এটা বলতে পারতো না। তারা চায় অরাজনৈতিক সরকার থাকলে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে এবং বিরাজনীতিকরণের ধারায় দেশটা যাক। এবং এটা শুধু আজকে বাংলাদেশের সংকট না, একটু মনে রেখেন, সাউথ এশিয়া এবং বিশ্ব দেখলে আপনি দেখবেন এখানে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান, উগ্রজাতীয়তার উত্থান এবং বিরাজনীতিক ধারার উত্থানের একটা পর্ব চলছে। কিন্তু এই উত্থানের পর্বে যখন একটা কালো মেঘ দেখা যায়, ওইটা কেটে কিন্তু সূর্যের আসার জায়গা থাকে। তা আমি মনে করি বাংলাদেশে যারা গণতন্ত্র, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতার কথা বলে এবং আমরা বলি, আমরা ওই আগামী সূর্যের হাতছানির দিকেই আমাদের খুব দৃঢ়তার সাথে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশের মানুষকে এই ধরনের সংকট থেকে মুক্ত করে মুক্তিযুদ্ধের ধারায়, প্রগতির ধারায় এগিয়ে যেতে হবে। আলোচনাটা শেষ করতেই চাচ্ছিলাম, কিন্তু আপনারা রাজনীতিবিদরা, আপনারা যারা রাজনীতি করেন, আপনারা যারা মানুষের ভালো মন্দর দায়িত্ব বা নিজের এই জায়গাগুলিতে আপনারাই তো নিজেরাই তো 5 বছর পর পর একটা অরাজনৈতিক সরকার বা একটা অন্য সরকারের কাছে ক্ষমতা দেওয়ার জন্য অস্থির। মানে আপনারা মনে করেন না যে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে? একটা অরাজনৈতিক শক্তির কাছে যখন ক্ষমতা দিবেন তখন সে কিভাবে মুভ করবে সেই বিষয়ে আপনার কোনো ইয়ে থাকবে না। এখন
5 বছর পর পর এই যে অরাজনৈতিক শক্তির কাছে দেওয়ার চেয়ে আপনারা কেন ওই নির্বাচন কমিশন শক্তিশালী কিংবা আপনাদের মধ্যে রাজনীতির মধ্যেই ক্ষমতাটা থাকবে এবং এটা গ্রহণযোগ্য হবে মানুষের, এতে কি আসলে রাজনীতিবিদদের প্রতি আস্থা বা এই জায়গাটা আসলে ভবিষ্যতে যাচ্ছে কোন দিকে? আচ্ছা, ঠিক আছে, না আপনি কথাটাকে আপনি ভালো প্রশ্ন তুলেছেন। আমি একটু জাস্ট কংক্রিট বলি, একটু সময় বাড়লে বাড়ুক করা যাবে কি, একটু আপনাকে বলি। প্রথম দেখেন, আমি আমাদের পজিশনটা আমার ক্লিয়ার করি। তত্ত্বাবধায়ক সরকার আলোচনাটা আসলো তো 90-এর পরে। আমাদের পজিশন কী ছিল তখন জানেন? আমরা কিন্তু বলেছিলাম এটা পার্মানেন্ট না, 3বার তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করার নিয়মটা করেন। এবং আমরা বলেছিলাম ওই 3বার করার মধ্য দিয়ে আমরা এমন একটা সংস্কৃতি গড়ে তুলি যাতে করে যে দল ক্ষমতায় থাকবে সে একটা ভালো নির্বাচন করে প্রয়োজনে না জিতলে পাওয়ার হ্যান্ডওভার করতে পারবে। আর এই 3বারের সময় আমরা বিভিন্ন সংগঠনগুলো তুলি, ওই যে নির্বাচন কমিশন সহ আমাদের সাংবিধানিক সংগঠন গড়ে তুলব। এইটা কমিউনিস্ট পার্টির ওই সময় প্রস্তাব ছিল। কিন্তু আজকে দুঃখের সাথে কি, আমি এইটা জানে না, এই প্রজন্ম সবার উদ্দেশ্যে বলি, মনে করাই দিই, তখন এটা তৎকালীন আওয়ামী লীগ বিএনপি কেউ এটা মানে নাই। না মেনে তারা করলো কি, একবারের জন্য করলো। তাহলে দেখেন, তাহলে আপনার কথার সাথে মিলছে, আমাদের পজিশনটা বুঝে নেন। এই পজিশন একবারে করলো, পরে কিন্তু 96-তে আবার আন্দোলন করে দাবি আদায় করতে হলে আপনার মনে আছে যে এই পার্লামেন্ট ডেমোক্রেসি, তত্ত্বাবধায়ক সরকার, ফিরে আসলাম। তার মানে আমাদের পজিশন ক্লিয়ার। এইবার আসি, কিন্তু এইবারে আমরা যেটা দেখলাম, এই যে কয়েকবার করার পরে, কারণ ওইটাই আদর্শ, এই ধরনের একজন থাকলে অনির্বাচিত সরকার আদর্শ আমিও ব্যক্তিগতভাবে মনে করি না, কিন্তু বাস্তবতা আমাদেরকে এইখানে নিয়ে আসছে। যার জন্য এইবার আলোচনা আমরা আরেকটা জায়গায় আনছি। আমরা দেখলাম অধিকাংশ সব দলই মনে করে যে 3বারে হবে না, আমরা একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে পারি কিনা। সেই জন্য ওইখানে আলোচনায় আছে, যেটা আমি মনে করি পার্লামেন্ট আর আলোচনা করে আসতে পারে। সেই জায়গাটা হচ্ছে আমরা 3 মাসের জন্য যে সরকারকে দেব এমন কতগুলো সেফটি ক্লজ করতে হবে। তার জন্য কমিউনিস্ট পার্টির অরিজিনাল পজিশন কি জানেন? ওইটার নাম দিতে হবে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার। আমরা কিন্তু কংক্রিট, এইটা আমাদের প্রস্তাব। তার মানে সে সরাসরি যে 3 মাসের জন্য থাকবে, এটা হবে অনলি ফর 90 ডেজ, এবং ওই কাজ সুনির্দিষ্ট করে দেওয়া হবে। আমরা সেই আলোচনাগুলো কিন্তু এবারও করেছি। আমি আশা করি সংবিধান যখন এই ব্যাপারে ওইটাকে আমরা রেস্টোল করব, তখন ওই জায়গাগুলো করব। আর আলটিমেটলি আমারও বিবেচনায়, যেটা আমরা 90-এ বলেছিলাম, ওইটাই হচ্ছে আদর্শ উদাহরণ হবে যদি আমরা পুরো কালচারালি ডেভেলপ করতে পারি আমাদের মধ্যে এবং কতকগুলো সংগঠন গড়ে তুলতে পারি, তখন আর সরকারের দিকে তাকাবে না। তাহলেই আমরা কিন্তু একটা বলা যায় যে ওই অরাজনৈতিক ব্যক্তিবর্গের উপরে যাব না, এবং তারাও কোনো বিশেষ ভূমিকা পালন করতে পারবে না। সেই পথেই যাওয়া দরকার বলে আমি মনে করি। এই অনেকে বলে যে এর আগে হচ্ছে আমরা আওয়ামী লীগের সময় দুর্ভাগ্যজনকভাবে আমি নির্বাচন দেখছি, এবার আমরা দেখতেছি আমরা মামুরা নির্বাচন। তো জানি না, হয়তো সংজ্ঞার দিক থেকে ভিন্ন হবে। কি মনে হয় যে কত পার্সেন্ট ভোট কাস্ট হবে? এটি আমার শেষ। না, এটা আমি এখন আমি কোনো প্রেডিক্ট করে সংখ্যা বলতে চাই না। এটা মনে মনে একটা ধারণা আছে, কিন্তু আমি বলতে চাই না। কারণ আমি এখনও মনে করি, কারণ এই যে আমি আপনার এই অনুষ্ঠানে আসার আগেও সকাল থেকে বোঝেন, এখন যেহেতু কথা বলা যায়, জানা যায়, আমার যেহেতু দলীয় 65টা প্রার্থী আছে এবং আমাদের জোটের 147 জন প্রার্থী আছে, সবার সাথে না, অনেক জায়গায় মূল জায়গায় কথা বললাম, তাতে মানুষ অ্যাকচুয়ালি আগামীকালকের পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে ভোটে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 1, 2 নম্বর, এটা মনে রাখেন, আমাদের ভোটের দিনে দেখি সকালবেলার পরিবেশ পরিস্থিতিটাও দেখবে। যেমন এইটা, যেমন আমি প্রথমে একটা বলতাম, এটা আপনাকে বলি যে আমরা তো মানুষের কাছ থেকে শিখি, বলতাম যে ভোট কেন্দ্রে যেতে ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ থাকে, সেইটা আমি দেখতে চাই। তা একদিন দেখলাম একজন আমাকে শুধরাই দিল, বলল যে কমরেড, আসলে আপনার বলা উচিত ভোট কেন্দ্রের যেন সুষ্ঠু পরিবেশ। তাই আমি বললাম এটার মানে কি? তো বলে যে ধরেন আমি সকালে উঠে যখন আমার ভোট কেন্দ্রে যাবো, আমি যদি শুনি ওই ভোট কেন্দ্রের পরিবেশ ভালো, আমি তো ভোট কেন্দ্রেই যাবো না। আপনি তো বলছেন ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেওয়ার, তাহলে আমি ওইটাও বলছি যে ভোটের দিন সকাল থেকে পরিবেশ, নির্বাচন কমিশন, সরকার কিভাবে রাখতে পারবেন, তার উপরেই কিন্তু ভোটে মানুষ যাবে, নির্ভর করবে। সুতরাং আমরা একটু অপেক্ষা করি, 12 তারিখেই বলে দেবে। আমি আবারও বলি, কোনোভাবেই ওই যে আপনি যেটা বললেন, আমি আবার রিপিট করি, 14 সালে বিনা ভোটের যে নির্বাচন দেখেছি, 18 সালে যে রাতের ভোটের নির্বাচন দেখেছি, আমরা 24 সালে যে আমির নির্বাচন দেখেছি এবং ভোটের পরিমাণ যা দেখেছি, আমি এইবারে যদি এই ধরনের নতুন কোনো, ওই যে বললাম অজানা কোনো জিনিস আসে, তাহলে সেটা তো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। ইতিহাস এই গ্রহণযোগ্য না হলে যে পথে আমরা হাঁটতে হয় সেই পথে হাঁটবো। আর যদি এইটাকে ন্যূনতম গ্রহণযোগ্য হয়, তাহলে পরবর্তী পর্যায়ে যে আমরা যে কথাগুলো আজকে আলোচনা করলাম, সেই পথেই হেঁটে গণতন্ত্র উত্তরণের দিকে আমাদেরকে যেতে হবে। রুহিন হোসেন পিসে, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক,
আমরা আলোচনা করছিলাম গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে। আমরা সবাই প্রত্যাশা করব যে আগামী 12 তারিখের নির্বাচন একটি সুন্দর নির্বাচন হবে এবং দেশের গণতন্ত্র এগিয়ে যাবে। চর্চার সাথে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।